এদিকে পুজো শুরুর মুখে দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মিরাজ খালিদ। বেহালা নতুন দল হয়ে বরিশা ক্লাব সহ দক্ষিণের বড় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন তিনি। খতিয়ে দেখেন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাশাপাশি এলাকার ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তাও খতিয়ে দেখেন তিনি। আগামীকাল উত্তর কলকাতার বড় মণ্ডপগুলি তিনি পরিদর্শন করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা নতুন দলে, যে ছবি আমরা দেখাবো কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ এই মুহূর্তে বেহালা নতুন দলের যে পুজো মণ্ডপ সেখানে এসেছেন। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের পুজো ভিজিট সেটা আজকে শুরু হয়েছে। মূলত এন্ট্রির যে রাস্তা, এক্সিটের যে রাস্তা এবং কি মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা, ফায়ার ব্রিগেড এবং সিইএসসি যারা অফিসিয়ালস তাদেরকে সঙ্গে নিয়ে ইন্সপেকশন করছেন। এই মুহূর্তে বেহালা নতুন দলের পুজো মণ্ডপের ভেতর থেকে আমরা রয়েছি, যে ছবি আমরা দেখাবো সরাসরি পুজোর যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তিনি কথা বলছেন। কোন কোন জায়গা দিয়ে এখানে দর্শনার্থীরা আসবেন এবং তাদের এন্ট্রি এবং এক্সিট কোথায় কোথায় হবে, এই পুরো বিষয়গুলো কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। এরপর পুলিশ কমিশনার আসবেন, তার আগে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারে ভিজিট। কি কি জিনিস একটু দেখা হচ্ছে? আমরা প্রতি বছর যখন পুজো প্রিপারেশন নেই তার আগে একটা আমার কোঅর্ডিনেশন মিটিং হয়, তারপরে এটা ল্যান্ড মতলব পুজো মণ্ডপে ইন্সপেকশন হয়। তো আমরা দেখি সবাই নির্দেশ মানা হচ্ছে কি হচ্ছে না, তারপর এটাও দেখি কি এন্ট্রি কিভাবে আছে, এক্সিট কিভাবে আছে, এটা এরকম হয় কি যাতে পাবলিক খুব সুবিধা হয় ওখান থেকে বেরোতে পারে, কোনো অপ্রিয় ঘটনা না ঘটে। এসব দেখে আমরা নির্দেশ দিই, আমরা ইন্সপেকশন করি। যদি কিছু ওখানে মডিফিকেশন দরকার থাকে তাহলে আমরা সেভাবে ডাইরেকশন দিয়ে দিই। গভর্নমেন্ট ভালোই হবে, প্রত্যেকবার আমরা তো সেভাবে অ্যাডমিট করি। তো একবার এক্সপেক্ট করছি হয়তো যেখানে যেখানে নতুন একটা মেট্রো চালু হয়েছে স্টার্ট হয়েছে ওখানে একটু বেশি আসতে পারে। দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় ধৃত শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বালুরঘাটে শ্বশুর বাড়ি এবং গঙ্গারামপুরের শিক্ষকের বাড়ি থেকে প্রায় 1,35,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। কিছু টাকা পুলিশ পকেটে পুরেছে, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বেটিং চক্রের মাস্টারমাইন্ড স্কুল শিক্ষক। দক্ষিণ দিনাজপুরে শিক্ষকের বাড়ি ও শ্বশুর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার প্রায় 1,35,00,000 টাকা। বেটিং অ্যাপের মামলায় ইডির তলবে সোমবার দিল্লিতে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় গ্রেফতার হওয়া শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে এর আগে গঙ্গারামপুর থেকে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তাকে জেরা করে বিশাল দাস ও অপূর্ব সরকারের হদিশ মেলে। শুক্রবার গ্যাংটক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। রবিবার তাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের শ্বশুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বেডরুম থেকে উদ্ধার হয় 7 লক্ষ টাকা। পুজোর ঘরের ট্রাঙ্ক থেকে 3টি পুটলিতে 1,17,00,000 টাকা উদ্ধার হয়। মানে এখানে কি রেখেছিল? টাকা রেখেছে না? এই টাকাটা কোথায় থেকে পেয়েছে? তো একই যে তুমি অনলাইন বিডিং থেকে ফেলো। হ্যাঁ, জোরে বলো এখানে। এটা অনলাইন বিডিং খাতে দিয়ে বলছি। এরপর গঙ্গারামপুরে শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 18 লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষকের থেকে মেলে 1,34,97,000 টাকা। কিছু এভিডেন্স, কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যাম্বলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলফুল গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রাখেছে। মানে ওই অপূর্ব সরকারের ইনলজের বাড়ি থেকে অ্যারাউন্ড 1.17 করোড় টাকা সিজ হয়েছে। মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,17,97,000। এটা ওর ইনলজের বাড়ি থেকে সিজ হয়েছে। তারপরে 17 লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে। কি করেছিলেন? আমাদের লোক খেলার যে ইয়া হলো একটা ডে হয়েছিল, সেখানে কিন্তু ঘোষকে অ্যাড করেছিল সেই কারণে। আপনি কি চালাতে অবৈধ কোনো কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম করেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? না। শিক্ষকের বাড়িতে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তার শ্বশুর বাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি না মিথ্যে। কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। দেখুন, একটা ভেগ অ্যালিগেশন কথার মধ্যে উনি যে উক্তিটা করেছেন তার মধ্যে একটা ভেগ অ্যালিগেশন আছে।
যাদের প্রতি উনি ইঙ্গিত করুন না কেন, ওনার যদি সেরকম কোনো তথ্য প্রমাণ ওনার কাছে থেকে থাকে তাহলে উনি সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, তারা তার জবাব দেবে বা তার মোকাবেলা করবে। আদালতের বিচার্য বিষয়। সুতরাং এগুলো আগাম এরকম ভেগ একটা অ্যালিগেশন করা, আমার মনে হয় একটা সাংসদ, সর্বোপরি তিনি একজন অধ্যাপক, তার মুখ থেকে সব অভিযোগ মানায় না। বেটিং চক্রে আরও কেউ জড়িত কিনা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। মুন্না অগ্রওয়াল, চঞ্চল মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। সোমবার এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। এসআইআর নিয়ে চাপানুতরের মধ্যেই এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ষড়যন্ত্র, প্রতারণা এবং তথ্য প্রমাণ লোপাটের ধারায় চার্জ গঠন করা হলো। এই মামলায় সোমবার বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। এর পাশাপাশি বিচারক আরও বলেন, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা হলো নিজেদের মধ্যে চক্রান্ত করে আপনারা অযোগ্যদের নিয়োগ করেছেন, নম্বর বদলানো থেকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে, লোপাট করা হয়েছে প্রমাণ, ঘুষ দিতে প্রভাবিত ও বাধ্য করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি নিয়োগে অবৈধ কাজ করেছেন, তার জন্য দুর্নীতি দমন আইন আনা হচ্ছে। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি চক্রান্তের শিকার, আপনার ওপরে আস্থা রাখছি। এরপর পার্থ চট্টোপাধ্যায় আরও কিছু বলতে গেলে বিচারক তাকে থামিয়ে বলেন, আপনাকে যখন বলার অধিকার দেওয়া হবে তখন বলবেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অনুমানমূলক অভিযোগ। প্রথম দুটো চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না, শুধুমাত্র মন্ত্রী হিসেবে তাকে এই মামলায় যুক্ত করা হয়েছে। তখন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, সেটা সিবিআই এর অভিযোগ মাত্র। কোনো বেআইনি নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জড়িত এরকম কোনো নিরপেক্ষ সাক্ষীর বয়ান নেই। ভিত্তিহীন অভিযোগ, মামলা থেকে মুক্ত করার আবেদন করছি। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন যে কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখাবেন। কিন্তু আইনের প্রসেস হওয়ারই কথা, এত দেরি কেন হচ্ছে এটাই প্রধান কথা। এবং জানা যাচ্ছে অনেককে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন, জিজ্ঞাসাবাদও করে না সিবিআই। তাই জন্যে আজকে 22 থেকে আজকে 25, 3 বছরের বেশি হয়ে গেছে। এখন চার্জশিট তাতেও লেখা থাকবে, দেখবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। সুতরাং কবে চার্জশিট দেওয়ার পালা কত বছরে মিটবে, তারপর কত বছরে বিচার প্রক্রিয়া মিটবে, এটা সিবিআই ইডি যেখানে আছে সেখানে কোনো কোর্ট তো জানে না, ভগবানও জানেন না। সব পক্ষের বক্তব্য শোনার পর চার্জ গঠন করেন বিচারক। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।